আরো একবার চলে এলাম আপনাদের সামনে। পুজো তো ভালোই কাটছে, বলুন, পুজোর মরশুম। আচ্ছা, পুজোর মরশুমের বিশেষ কিছু চাহিদা আছে, এ তো আমরা সবাই জানি। যেমন পুজো মানে নতুন নতুন জামা কাপড়, নতুন ফ্যাশন স্টেটমেন্ট। পুজো মানে প্রচুর খাওয়া দাওয়া, ডায়েট একেবারে না মানা। পুজো মানে অনেক দিনের হারিয়ে যাওয়া বন্ধুরা, দূরে দূরে থাকা আত্মীয় স্বজনদের একসাথে মিলেমিশে আড্ডা। এবং পুজো মানে পূজা বার্ষিকী। আর পুজো মানে পুজোর সিনেমা। সিনেমা এমন একটি শিল্প যা দর্শকদের সাথে নান্দনিক, বৌদ্ধিক এবং আবেগের সংযোগ ঘটায়। একটা মেক বিলিভ দুনিয়া, এক পরাবাস্তব, যা হলে মন্দ হতো না। আর এখানেই চলচ্চিত্রের সঙ্গে একাত্মবোধ তৈরি হয় দর্শকের। পাশাপাশি দর্শকদের সাথে বৌদ্ধিক সংযোগ স্থাপনের কাজটা করে তথাকথিত সমান্তরাল ছবি। মূল ধারার সিনেমার মূল ভাষ্য হলো কল্পনা এবং স্বপ্নের সাথে মিশে যাওয়া এক কল্পকাহিনী। তবে মুশকিল কখন শুরু হলো জানেন? কেন্দ্রে হিন্দুত্ববাদী সরকার আসার পর এই ধারার সিনেমাগুলিকে ইতিহাস, রাজনীতি এবং ধর্মের সাথে মিশিয়ে যখন এক বিপজ্জনক, বিস্ফোরক মানসিকতা তৈরির চেষ্টায় দেশের বেশিরভাগ মানুষকে চরম দক্ষিণপন্থী সাম্প্রদায়িক জনগোষ্ঠীতে পরিণত করার চেষ্টা শুরু হলো। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। হিন্দু জাতীয়তাবাদ বা হিন্দুত্বের আদর্শ আসলে সমস্ত ভারতবাসীকে একটি অভিন্ন হিন্দু জাতি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা, যা মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেগে দেয়। ঐতিহাসিকভাবে এই আদর্শ জার্মান নাজিবাদ এবং ইতালীয় ফ্যাসিবাদের অনুপ্রেরণা ছাড়া কিছু নয়, যার সাম্প্রতিক প্রতিরূপ ইসরায়েলের জায়নবাদ। এই সময়ের প্রবণতাগুলির মধ্যে অন্যতম অতি জাতীয়তাবাদী হিন্দুত্ববাদী এজেন্ডাকে ফোকাসে রেখে চলচ্চিত্র নির্মাণ ও তার উত্থান। বিভিন্ন নির্বাচনের আগে এই ছবিগুলো একে একে মুক্তি পায়, যা কৌশলে জনমত গঠন করে এবং ভোটারদের মনোভাব প্রভাবিত করে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে। এক্ষুনি একটা উদাহরণ দিচ্ছি। 2026-এর আগেই মুক্তি পেতে চলেছে এরকমই আরেকটি ছবি। আরো একবার তৈরি হতে চলেছে নরেন্দ্র মোদীর বায়োপিক। মোদীর জন্মদিনেই ঘোষণা করা হলো মা বন্দে ছবির নামটা ভালো করে খেয়াল করুন। এই ছবিতে প্রধানমন্ত্রী মোদীর চরিত্রে দেখা যাবে মালায়ালাম ছবির জনপ্রিয় তারকা উন্নি মুকুন্দনকে। মূলত মোদীর জার্নিকেই এই ছবিতে তুলে ধরা হবে। গুরুত্বপূর্ণ হলো একাধিক ভাষায় তৈরি হচ্ছে এই ছবি। এই ধরনের সিনেমা সিরিজগুলো মোদী, বিজেপি, আরএসএস এর আদর্শ এবং সরকারের নীতিকে মহিমান্বিত করার পাশাপাশি সমালোচক বা বিরোধীদেরও কিন্তু নিশানা করছে। এই সমস্ত সিনেমা সিরিজগুলোর স্ক্রিপ্ট এমন ভাবে লেখা হচ্ছে যাতে হিন্দুত্ববাদী নায়কদের দেশনায়ক হিসাবে দেখানো, ইসলামোফোবিক ষড়যন্ত্রকে অব্যাহত রাখা, দেশের স্বাধীনতা সংগ্রামের দেশনায়ক বিশেষত গান্ধী, নেহেরুকে ডিফেম করা, বিভিন্ন প্রতিষ্ঠানগুলির ঐতিহাসিক প্রেক্ষাপটকে বিকৃত করা, কমিউনিজম এবং বামপন্থাকে দানব হিসেবে উপস্থাপন করা যায়। মূল লক্ষ্য একসাথে বা ভাগে ভাগে ঐতিহাসিক আখ্যানগুলোকে পুনর্গঠন করে হিন্দুত্বের এজেন্ডার জন্য অনুকূল পরিবেশ গড়ে তোলা। 2014-তে ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি সরকারের প্রধান লক্ষ্য ভারতবর্ষের ইতিহাসকে তাদের ভাষ্য অনুযায়ী তৈরি করা। এর জন্য শিক্ষা পর্ষদ, বিশ্ববিদ্যালয়, বিদ্যালয় স্তরের সিলেবাসে পরিবর্তন আনা হচ্ছে। পাশাপাশি মূল ধারার মিডিয়াকে নিজেদের নিয়ন্ত্রণে আনা হয়েছে।
সামাজিক মাধ্যমকে ট্রোল বাহিনীর দ্বারা পরিচালিত করছে, মানুষের মস্তিষ্ককে দখল করতে ব্যবহার করছে সিনেমা শিল্পকে। বর্তমান সময় তৈরি হওয়া সিনেমাগুলির কয়েকটি নির্দিষ্ট ধরন আছে। সম্পূর্ণ ধর্মীয় পৌরাণিক পটভূমিকায় সিনেমা, ওয়েব সিরিজ, অ্যানিমেশন ফিল্ম তৈরি হচ্ছে, যেমন রামায়ণ, মহাভারত, হনুমান ও রাবণ, বাল গণেশ ইত্যাদি। এভাবে ধর্মীয় ভাবাবেগকে উস্কে দেওয়া সহজ। পাশাপাশি সরাসরি ধর্মীয় কথা না বললেও রাম সেতুর মতো সিনেমাতে পৌরাণিক কাহিনীকে এমন ভাবে পেশ করা হচ্ছে যেন বাস্তবে এমনটাই ঘটেছিল। এভাবেই এক বিকৃত ইতিহাস তৈরি হচ্ছে। ওয়েব সিরিজ স্পেশাল অপস ট্যুর শুরুতেই হাঙ্গেরির বুদাপেস্টে একটি সেমিনারে ভারতীয় বিজ্ঞানী ভাষণে বলছেন, যন্ত্রকার নামে পৃথিবীতে প্রথম রোবো মেকার তৈরি হয়েছিল ভারতের পাটলিপুত্রে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর অনুপ্রেরণা এসেছে ভাগবত গীতা থেকে। আর কি হচ্ছে? কাহিনীর প্রটাগনিস্টকে দেশনায়ক হিসাবে তুলে ধরে ভারতীয়ত্বকে হিন্দুত্বের সমর্থক করে তোলা হচ্ছে। স্বতন্ত্র বীর সাভারকর, मैं अटल हूं, এই ধরনের ফিল্মগুলো এর আদর্শ উদাহরণ। অন্যদিকে আবার বিপরীত মতবাদের নেতৃত্ব, তাদের মতাদর্শ, তাদের প্রভাবিত প্রতিষ্ঠানের ঐতিহ্যকে বিকৃত করে নিজেদের ভাষ্যে ঢালা হচ্ছে। দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, দ্য ইমার্জেন্সি, বাস্টার ইত্যাদি সিনেমাগুলো এর উদাহরণ। হিন্দুত্ববাদীদের এজেন্ডাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তাদের ভাষ্য অনুযায়ী বিভিন্ন ঘটনা, স্থান, জনগোষ্ঠীর ভিন্ন ছবি তুলে ধরে প্রপাগান্ডাকে সফল করতে আর্টিকেল 370, দ্য কাশ্মীর ফাইলস, দ্য কেরালা স্টোরি, অ্যাক্সিডেন্ট অর কনস্পিরেসি, গোধরা, দ্য সাবরমতি রিপোর্ট, আজমের 1992, দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলের মতো সিনেমা এবং খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের মতো ওয়েব সিরিজ তৈরি হচ্ছে। জেএনইউ সিনেমার একটি গানে সরাসরি ঘোষণা করা হচ্ছে, চে গেভারা একটি ছবি মাত্র, লাল রং আমার যৌবনকে ধ্বংস করেছে। ম্যাথ নামের একটি বাংলা সিরিজে চড়ুই হত্যাকে চীনের মাওয়ের সময়ের 4 পজ ক্যাম্পেইন কর্মসূচির সঙ্গে জুড়ে মার্ক্সবাদীদের বিরুদ্ধে পরিবেশগত ভারসাম্য নষ্ট করার অসত্য অভিযোগ তোলা হচ্ছে। চরম মুসলিম বিদ্বেষ বর্তমান সিনেমা সিরিজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। মণিকর্ণিকা, সম্রাট পৃথ্বীরাজ, পদ্মাবত, 72 হুরাইন, হাম দো হামারে বারা, আখির পলায়ন কব তক, এরকম অসংখ্য সিনেমার মূল প্রতিপাদ্য কি? ইসলামোফোবিয়া। এই সমস্ত সিনেমায় মুসলিম সম্প্রদায়কে বর্বর, নিপীড়ক, কঠোর, অসভ্য, ধর্ম অনুসরণ করার জন্য দোষারোপ করা হচ্ছে। এর একমাত্র সমাধান দেখানো হচ্ছে কি না, সাহসী হিন্দু সম্প্রদায় উগ্রবাদের মাধ্যমে বর্বর মুসলিম শত্রুকে পরাজিত করে অতীতের গৌরবকে রক্ষা করছে। এছাড়াও এখনকার বেশিরভাগ সিনেমা সিরিজের ভিলেনরা পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ, সিরিয়া, জর্ডান, লেবানন, আর্মেনিয়া, তুর্কমেনিস্তান, আজারবাইজান দেশগুলিতে বসবাসকারী। ও হ্যাঁ, এর মধ্যে দুবাইও ছিল। সরকারিভাবে সে দেশের প্রতিবাদের পর দুবাই তালিকা থেকে বাদ গেছে। রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য চলচ্চিত্রকে বাহন করে হিটলারের বিগ লাই কৌশলকে ব্যবহার করা হচ্ছে হিন্দু জনগণকে বিভ্রান্ত, নিয়ন্ত্রণ এবং মগজ ধোলাই করার জন্য, যাতে তারা সমস্ত খারাপ কাজের জন্য মুসলমানদের প্রতি সন্দেহ এবং ঘৃণা পোষণ করে। খেয়াল করে দেখবেন, এই ধরনের সিনেমা তৈরির আরেকটি উদ্দেশ্য জনগণকে
তাদের দৈনন্দিন লড়াই যেমন বেকারত্ব, অর্থনৈতিক দুর্দশা ইত্যাদি থেকে সরিয়ে দেওয়া। মিডিয়া অর্থনীতি বা অন্যান্য বিষয় নিয়ে বিতর্ক করার বদলে মুসলিম বিরোধী সিনেমা নিয়ে কথা বলে, মানুষকে বাধ্য করে আসল সমস্যা ভুলে যেতে। ভারতীয় চলচ্চিত্রে দেশপ্রেম এবং হিন্দু জাতীয়তাবাদ বক্স অফিসে সফল হওয়ার একটি প্রমাণিত কৌশল। এর মধ্যে দ্য কাশ্মীর ফাইলস এবং পদ্মাবত বিশ্বব্যাপী ৩৯ মিলিয়ন এবং ৬৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। তবে সব থেকে বেশি সাফল্য পেয়েছে ছাওয়া, যা বিশ্ব জুড়ে ৮৬ মিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করেছে এবং এই অঙ্ক এখনো বাড়ছে। বলিউড ইন্ডাস্ট্রি বাণিজ্যিকভাবে ব্লকবাস্টার কেন্দ্রিক। তাহলে হিন্দুত্ববাদী শক্তি কি করে এত গভীরভাবে সফল হলো? প্রভাবশালী জনপ্রিয়দের একাংশের ওপর সংঘ পরিবারের আগে থেকেই নিয়ন্ত্রণ রয়েছে। পাশাপাশি অনলাইন ট্রোলের বিশাল বাহিনী দ্বারা হেনস্থা, সিনেমার নাম ঘোষণা হওয়া মাত্র সংগঠনকে ব্যবহার করে আম জনতার নামে বিরোধিতা করে বিষয়বস্তু নির্দিষ্ট করে দেওয়া এখন আমবাত। পুলিশ মিথ্যা মামলা করছে, সেন্সর বোর্ড ছবির ছাড়পত্র দিচ্ছে না, ছাড়পত্র দিলেও ভাবাবেগে আঘাতের নাম করে বহু ছবি সিনেমা হলে চলতে দেওয়া হচ্ছে না, যা চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে এক ধরনের ভীতিমূলক বাধ্যতার পরিবেশ তৈরি করছে। একজন লেখক, পরিচালক, প্রযোজকের ভাষায় এর একটা মনস্তাত্ত্বিক দিক রয়েছে। কোনো ছবি তৈরির কাজ যখন শুরু হয়, মানে গল্প, চিত্রনাট্য লেখার সময় থেকেই এই বিষয়গুলোতে নজর দিতে হয়। সৃজনশীল প্রক্রিয়ায় এখন কিছু বিষয় অন্তর্ভুক্ত হয়েছে, যেমন সবুজ বা গেরুয়া রং এবং যে কোনো ধর্মীয় প্রতীকের ব্যবহার এড়িয়ে চলা, পুলিশ বা রাজনীতিবিদদের সমালোচনা না রাখা। আসলে মনোজগতে একটা নিজস্ব সেন্সরশিপ তৈরি করে দেওয়া হয়েছে। এই ছবিগুলোর উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রধানমন্ত্রী, বিজেপি নেতাদের দ্বারা প্রশংসিত হয়। শাসক দলের পক্ষের মিডিয়াগুলো, যার প্রচলিত নাম গদি মিডিয়া, ड्रग दो ड्रग दो ड्रग दो ड्रग दो ड्रग दो मुझे ड्रग दो मुझे ड्रग्स दो, वो कहती है मुझे ड्रग दो, मेरे लिए गांजा लाओ, चरस लाओ, एमडीएमए लाओ, एक्सटेसी लाओ। তারা চুটিয়ে প্রচার করে। বিজেপি শাসিত রাজ্যে কর মুক্ত করা হয়, সরকার পুরস্কার দেয়। দ্য কেরালা স্টোরিকে জাতীয় পুরস্কার দেওয়া এর প্রকৃষ্ট উদাহরণ। রাজনৈতিক নেতাদের ভাষণ, মিডিয়ার সমর্থন, সামাজিক মাধ্যমকে ব্যবহার করে হিন্দু সুপ্রিমেসির ধ্বজা উড়িয়েই এই ধরনের সিনেমার একটা বাজার তৈরি হয়েছে। ফলে মুনাফা লোভী চলচ্চিত্র নির্মাতারা কম পুঁজিতে এই ধরনের সিনেমা তৈরিতে উৎসাহী হয়ে উঠছেন। এই চলচ্চিত্রগুলো এক ধরনের ছাঁচেই বানানো হয়। সাধারণত এক বা দুজন ছাড়া সেরকম কোনো বড় তারকা থাকে না। কম বাজেট, ট্রেলার এবং পোস্টারে গেরুয়া রঙের আধিক্য, ষড়যন্ত্রের ইঙ্গিত দেয় এমন চাঞ্চল্যকর হ্যাশট্যাগ। ভিলেন কিরকম? খুফিয়া কাঁধে, গুম্ফহীন দাড়িওয়ালা, সুরমা লাগানো, টুপি পরা, তাসবিহ হাতে এক ব্যক্তি যে প্রতি কথার শেষে আল্লাহ হাফিজ বলে। মারামারি দৃশ্যে আবহ সঙ্গীতে গীতার শ্লোক ব্যবহার করা হয়। এগুলো জাতি রাষ্ট্র রক্ষাকারী আখ্যানের পাশাপাশি উগ্র হিন্দু দেশপ্রেমকে চিত্রায়িত করে। ফলে ছাওয়া মুক্তির পর দেখা যায় দেশে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, বিক্ষোভের জন্ম হয়েছে। এই ছবি বলিউডের বিতর্কিত এবং প্রায়শই বিকৃত ঐতিহাসিক কাহিনীর উদাহরণ। এই ছবিতে মারাঠা রাজা ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন দেখানো হয়েছে, যিনি মুঘল সম্রাট আওরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং নিহত হয়েছিলেন। ইতিহাসবিদরা অভিযোগ করেছেন ছবিতে মারাঠা মুঘল আমলের প্রধান ব্যক্তি ও ঘটনাগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
দ্য ইকোনমিক টাইমস পত্রিকায় প্রকাশিত রিপোর্টে জানা যায়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ইতিমধ্যেই নেটফ্লিক্স, অ্যামাজন এবং অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মগুলোর সাথে আনুষ্ঠানিক বৈঠক করেছে এবং সেখানে তাদের বক্তব্য, এই প্ল্যাটফর্মগুলো যেন ভারত বিরোধী এবং হিন্দু বিরোধী বিষয়বস্তু না দেখায় এবং প্রকৃত ভারতীয় সংস্কৃতি এবং নীতি প্রদর্শন করে। চলচ্চিত্র শিল্পকে এই নতুন রাজনৈতিক ব্যবস্থা ক্রমশ অভ্যন্তরীণভাবে গ্রাস করে ফেলছে, যা দেশ বিভাজনের শক্তিকে তার নিজের মাঠ তৈরি করতে প্রভূত সাহায্য করছে। ফলে একটা অনুকূল পরিবেশ বানিয়ে নিজেদের ভাষ্য তৈরিও সহজ করে তুলছে মৌলবাদীরা। এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে দুনিয়ার সব থেকে জনপ্রিয় শিল্প মাধ্যম সিনেমা। সিনেমা তার নিজস্ব ভাষা হারাচ্ছে, শিল্প তার স্বাধীনতা হারাচ্ছে। যেমন সরস্বতী এঁকে দেশ ছাড়তে হয়েছিল মকবুল ফিদা হোসেনকে। দেশের অতীত ও ভবিষ্যৎ দুয়ের জন্যই এক ভয়ানক, বিপজ্জনক খাদের সীমানায় দাঁড়িয়ে আমরা।